আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা। এসএসসি 25 এর পাওয়ার প্লে প্রোগ্রামের যে ক্লাসগুলো চলছে, ফ্রি ক্লাসগুলোর যে সিরিজ আছে, সেই সিরিজের বিজিএস ক্লাসে আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুমি আপু, ইনস্ট্রাক্টর অফ বন্দি পাঠশালা ফ্রম ঢাকা ডেন্টাল কলেজ। অ্যাজ এন ইন্টার্ন ডক্টর হিসাবে আজকে তোমাদের সাথে আছি বিজিএস এর চ্যাপ্টার 9 অর্থাৎ জাতিসংঘ নিয়ে। সবাই দ্রুত জয়েন হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে সবাই মিলে আমরা একসাথে ক্লাসটা করতে পারি। অনেকের কাছে নোটিফিকেশনটা যায় না, তাই যারা যারা ফ্রেন্ডদেরকে চিনো তাদের পাশের বন্ধুকে একটা মেসেজ দিয়ে দাও অথবা মেনশন করে দাও নাম, তাহলে তারা খুব দ্রুত জয়েন হতে পারবে। আরও কিছু মেম্বার জয়েন হোক, আরও কিছু মেম্বার জয়েন হওয়ার সাথে সাথে আমরা আজকের ক্লাসটা শুরু করব। প্রথমে বলি, পাওয়ার প্লে বন্দি পাঠশালার একটা ব্র্যান্ডের নাম। কেন ব্র্যান্ড বলছি? কারণ এখানে প্রত্যেকটা টিচার বাচ্চাদেরকে এমনভাবে গাইডলাইন দিয়ে প্রিপেয়ার করে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা পরিপূর্ণ একটা গাইডলাইন পাবা, যেটা হাত ধরেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অনেকটাই অর্জন করতে পারবা। শুধু তোমাদের দরকার একটুখানি পড়াশোনা, সাথে নিজেদের একটু কোঅপারেটিভ মনোভাব তৈরি করা। পাশাপাশি তোমাদের পড়াশোনাটা যদি জোরদার করো আর আমাদের গাইডলাইন যদি তোমাদের সাথে থাকে, তাহলে ভালো রেজাল্ট করা থেকে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। আর এই বন্দি পাঠশালার যে পাওয়ার প্লে প্রোগ্রাম আছে, বিগত কয়েক বছর যাবতই আমাদের এই পাওয়ার প্লে প্রোগ্রামের হাত ধরেই শত শত, না বলে আমি হাজার হাজার বলাই উচিত, হাজার হাজার স্টুডেন্ট কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। আর এই পাওয়ার প্লে প্রোগ্রামের প্রত্যেকটা সাবজেক্টে যে টিচারগুলো আছে, সেই টিচারগুলো কিন্তু তোমাদেরকে একেবারে বেসিক থেকে শুরু করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করবে। পাশাপাশি এখানে এটার আলোকে তোমাদের কিভাবে সিকিউ আসতে পারে, তোমরা কিভাবে সিকিউ লিখতে পারো, আর এমসিকিউ তো আছে, সম্পূর্ণ গাইডলাইন তুমি একেবারে পেয়ে যাবা। মানে একটা কম্প্যাক্ট সিরিজ হচ্ছে পাওয়ার প্লে প্রোগ্রাম। এই পাওয়ার প্লে প্রোগ্রামের আসলে আমাদের শেষ মুহূর্তে এসেই কিন্তু এমন একটা প্রোগ্রামের প্রয়োজন হয়, কারণ সারা বছরই দেখা যায় আমরা অনেক হেলে দুলে পড়াশোনা করি, পড়াশোনার প্রতি আমাদের মন খুব একটা আসে না। আমরা সময় তো আছে, আমরা পড়বো, কাল পড়বো, কাল না হলে পরশু পড়বো, ঈদ শেষ হোক, রমজানের ঈদ শেষ হোক, কোরবানের ঈদ শেষ হোক, তারপর পড়াশোনা শুরু করব। এরকম করে 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 আমাদের পড়াশোনাটা কিন্তু আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। তো হাতে আছে আর 5-6 মাস। এই 5-6 মাসে কিভাবে নিজেদেরকে একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য অনেকটাই হেল্প পাবো। আর সেক্ষেত্রে আমি বন্দি পাঠশালাকে অবশ্যই সবচেয়ে বেশি এগিয়ে রাখবো, কারণ এখানে প্রত্যেকটা বস লেভেলের টিচারদের মাধ্যমে তোমরা প্রতিটি সাবজেক্টের একেবারে একটা চূড়ান্ত প্রিপারেশন পেয়ে যাবা। শুধুমাত্র একটা বা দুইটা সাবজেক্টের জন্য না, প্রতিটা সাবজেক্টের একটা পরিপূর্ণ গাইডলাইন তোমরা কিন্তু পাচ্ছ বন্দি পাঠশালার মাধ্যমে। তাই আমি বলবো, আমার চোখে পাওয়ার প্লে প্রোগ্রাম হচ্ছে একটা সেরা প্রোগ্রাম। আর এই সেরাদের মধ্যে থেকে নিজেদেরকে একটা সেরার লোগো আনার জন্য তোমাদের উচিত এই পাওয়ার প্লে প্রোগ্রামে ভর্তি হওয়া। তবে আমি শুধুমাত্র মুখের কথাই বলবো না, আমি যেহেতু বিজিএস এই সাবজেক্টটার সঙ্গে এই পাওয়ার প্লে প্রোগ্রামে এবার যুক্ত আছি, আমি আগে বিজিএস নিয়ে কিছু কথা বলি, তারপর তোমাদেরকে 2-1টা প্রমাণ দেখাবো, তারপরে আমি শুরু করব। শোনো, বিজিএস এই সাবজেক্টটা একটা ভয়ের সাবজেক্ট। আমি শুধুমাত্র নিজে থেকে বলছি না, অসংখ্য স্টুডেন্ট আমাকে নক দেয়, আপু বিজিএস কিচ্ছু পারি না, বিজিএস একটা ভয়ের সাবজেক্ট। বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এই সাবজেক্টটা অনেকের মনে কিন্তু একটা আতঙ্কের বিষয়, কারণ আমরা যতই লিখি না কেন নাম্বার পাই না। আমাদের A+ উঠাতেই তো কষ্ট হয়ে যায়, সেখানে 90+ নাম্বার তো একটা স্বপ্নের মতো বা দুঃস্বপ্নের মতো, এটা আমরা কিভাবে পাবো? তো যারা এই কথাগুলো বলেছে যে বিজিএস পারি না, বিজিএস কিছু বুঝি না, এই লাইনটা থেকে আপু আমি পেরেছি, আপু আমি করে দেখিয়েছি, এই লাইনটাতে তারা কিন্তু শুধুমাত্রই সক্ষম হয়েছে তাদের প্রিপারেশনের পাশাপাশি এই বন্দি পাঠশালার পাওয়ার প্লে প্রোগ্রামের মাধ্যমে। তোমাদেরকে আমি কিছু প্রমাণ দেখাই। দেখো, এখানে একজন, আমি নামটা একটু ব্লার করেই দিয়েছি, কেটে দিয়েছি, ও হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল। এরকম অহরহ মেসেজ আমি আমার মেসেঞ্জারে পেয়ে থাকি। দেখো, ও একটা সুন্দর একটা কমেন্ট করেছে, যেখানে ও বলছে ও বিজিএস এ বাংলাদেশ বিশ্ব পরিচয়ে 90 পেয়েছে, আর এই 90 পাওয়ার পিছনে ও
মানে আমার অবদানটাও স্বীকার করছে। আসলে আমার অবদান না, এটা হচ্ছে বন্দি পাঠশালা পাওয়ার প্লে প্রোগ্রামের অবদান কথা বলা যায়। ও বলছে যে একাডেমিক প্লাস পাওয়ার প্লে প্রোগ্রামের মাধ্যমে সেই বিজিএস এত ভালো নাম্বার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি যে সে বিভিন্ন রকমের আমরা দেখতে পাই বিজিএস আমরা মানচিত্র বা ছবি আঁকার বেলায় কিন্তু আমরা অনেকটা গাফিলতি করি। মানে বিজিএস এ কেন ছবি আঁকবো, বিজিএস এ কেন মানচিত্র আঁকবো, এটা মানচিত্র কি আঁকা লাগে কিনা। কিন্তু দেখো ও কিন্তু মানচিত্র এঁকেছিল এবং আমি তোমাদেরকে যেভাবে গাইডলাইন দেই যে যে এই পথে চললে তুমি খুব ভালো একটা নাম্বার পেতে পারো, সেই গাইডলাইন কিন্তু সে ফলো করেছিল এবং সে আমার সাথে ধরো নিয়মিত যোগাযোগ করতো এবং তার ফলে কিন্তু একটা ভালো নাম্বার সে পেয়েছে। এইটা তো জাস্ট একটা এক্সাম্পল, এরকম অহরহ মেসেজ কিন্তু আমাদের মধ্যে আসে যে কিভাবে তারা এত ভালো নাম্বার পায়। পাশাপাশি দেখো আমি নামটা একটু স্ক্রিনশট, যেহেতু সবার সেফটির জন্যই আমি আসলে নামটা এইভাবে ব্লার করে দিয়েছি। যদি বিজিএস সাবজেক্টটার দিকে দেখো, বিজিএস এ কিন্তু সে 96 পেয়েছে। দেখো আমি একটু তোমাদেরকে দেখাই ভালো করে, বিজিএস এ সে 96 পেয়েছে। ফিজিক্সে তো 96 আছে, বিজিএসও সে 96 পেয়েছে। তার মানে চিন্তা করো বিজিএস এর মতন একটা সাবজেক্টে কিভাবে 96 তোলা সম্ভব হয়েছে। অবশ্যই যে শুরু থেকে পড়েছে, গাইডলাইন ফলো করেছে, যেভাবে লিখতে বলেছে ওভাবে লিখেছে। ওর কাছেও কিন্তু বিজিএস শব্দটা একটা ভয়ের শব্দ ছিল। তারপর দেখো আরো কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাই। এখানে আরেকটা স্টুডেন্টের আমরা দেখো মার্কশিট দেখতে পাচ্ছি, এখানেও বিজিএস এ দেখো 90 নাম্বার পেয়েছে। 90 নাম্বার কিন্তু বিজিএস এ তোলা সক্ষম হয়েছে। আর ওরা সবাই কিন্তু পাওয়ার প্লে প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিল এবং প্রত্যেকটা সাবজেক্টেই দেখো, অন্যান্য সাবজেক্টও তুমি তুলনামূলক নাম্বার দেখো মোটামুটি কিন্তু ভালো নাম্বারই পেয়েছে। তোমরা শুধুমাত্র যদি বলো যে আপু 90 কেন, 80 ঘরে কি কেউ পায়নি, এখানেও দেখো 80 ঘরে নাম্বার পেয়েছে, 86 পেয়েছে, এই প্লাস কিন্তু এসেছে। ওদের কাছে বিজিএস শব্দটা একটা ভয়ের শব্দ ছিল, কিন্তু সেই ভয়টাকে দূর করতে আমি সক্ষম হয়েছি, তারা নিজেরা সক্ষম হয়েছে। অবশ্যই তাদের এখানে ইফোর্ট ছিল, আমি তাদের ইফোর্টকে 100 এর চেয়েও বেশি দিতে আমার ইচ্ছা করছে, কারণ শুধুমাত্র আমার গাইডলাইনের মাধ্যমে কিন্তু এটা সক্ষম হতো না। তারাও নিজেরাও পড়াশোনা করেছে, নিজেরা সবসময় অ্যাক্টিভ থেকেছে যে কোনো জায়গায় যদি প্রবলেম থাকে সেই প্রবলেম আপু কিভাবে সলভ করব, আপু এটা কিভাবে লিখলে ভালো হয়, এরকমও হয়েছে। তোমাদের মধ্যে আমি যদি আরো কিছু কথা বলি, সেটা হচ্ছে কিছু স্টুডেন্ট আছে তারা স্কুলে যেভাবে খাতায়, পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতো, টেস্টে হোক বা প্রি টেস্টে হোক, সেই খাতাগুলোর ছবি আমাকে পাঠানোর পরে আমি সেখানে দেখেছি যে নাম্বার, সেও তখন 90 পেয়েছে। তো 90 পাওয়ার পরে বলেছে আপু আমার নাম্বার কেন আরো বাড়ছে না, আমি তো লিখিয়ে এসেছি। পরে আমি তাকে তার খাতা, সে আমাকে খাতার ছবিটা পাঠালো, আমি তার খাতার ছবি দেখে বললাম তোমার এই জায়গাগুলোতে প্রবলেম আছে, লাইক ক্ষয়ের লেখাগুলো ভালো হয়নি, তারপর মানচিত্র আঁকনি, এগুলো পয়েন্ট করে লিখতে হবে, এবং আরো অনেক গাইডলাইন আমি তাকে দিয়েছি এবং সেই গাইডলাইনটা ফলো করেছে। প্রি টেস্টের পরে যে টেস্ট পরীক্ষা হয়েছে এবং সেখানেও সে আরো ভালো নাম্বার পেয়েছে, সেখানে মেবি সে 98 পেয়েছিল, যদিও ফাইনালে গিয়ে 96 হয়ে গেছে। সেটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে যে একটা ইফোর্ট বা অ্যাটেনশন যে তোমরা পড়াশোনার বেলায় দিচ্ছ, সেটাই হচ্ছে মেন ফ্যাক্ট। আমি আর কথা না বলে আমি শুরু করছি, ঠিক আছে? চলো আমরা সবাই শুরু করি। প্রথমে এখানে জাতিসংঘ গঠনের ইতিহাস তোমরা দেখতে পাচ্ছ। এই জাতিসংঘ গঠনের ইতিহাস বা জাতিসংঘ কি, এটা জানতে হলে কিন্তু আমাদের টুকেটাকে আরেকটু জিনিস পড়তে হবে। চলো সেই জিনিসগুলো আগে পড়ে আসি। জাতিসংঘ গঠনের ইতিহাস জানতে হলে আগে আমাদের একটু পড়াশোনা করতে হবে। চলো একটু পড়াশোনা করে আসি। আমাদের জাতিসংঘ কি জিনিসটা? জাতিসংঘ মূলত আমাদের যে বিশ্বযুদ্ধ হয়, প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল হিসেবে জাতিসংঘ তৈরি হয়েছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। তাহলে আমি শুরুতে কিন্তু জাতিসংঘে যাব না, কারণ জাতিসংঘ পড়ার আগেও আমাদের প্রথম বিশ্বযুদ্ধ কি, কিভাবে হয়েছিল, এর ফলাফল কি হয়েছিল, আগে সেটা নিয়ে আলোচনা করব। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপরে জাতিসংঘ, যেটা আমাদের চ্যাপ্টারের মূল থিম বা মূল বিষয়। তাহলে দেখো, প্রথমে হচ্ছে আমাদের বিশ্বে এই পর্যন্ত দুইটা বিশ্বযুদ্ধ হয়, একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং আরেকটা হচ্ছে সেকেন্ড বিশ্বযুদ্ধ, এখন আমরা প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে একটু পড়াশোনা করব।
প্রথম বিশ্বযুদ্ধ মূলত সংঘটিত হয়েছিল 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত। কত সাল? 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত সংঘটিত হয়েছিল। আর এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ নিয়ে যদি আমি একটু যদি বলি, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, প্রথম বিশ্বযুদ্ধের কারণ এটা বইয়ে নেই, কিন্তু তোমরা যদি একটু ইতিহাসটা অল্প করেও জেনে রাখো তাহলে আমার মতে তুমি এই জিনিসটা আর ভুলবা না, তোমার মনে গেঁথে থাকবে যদি গল্প আকারে এই জিনিসটা তোমার কাছে প্রেজেন্ট করা হয়, সেটা আমার মতামত। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি? প্রথম বিশ্বযুদ্ধের কারণ হচ্ছে অস্ট্রিয়া আছে, এই অস্ট্রিয়ার যে ভাবী যুবরাজ হবে, ভবিষ্যৎ যে যুবরাজ হবে, সেই যুবরাজ বেড়াতে গিয়েছিল, সেই যুবরাজ বেড়াতে গিয়েছিল হাঙ্গেরিতে বেড়াতে গিয়েছিল। কোথায় বেড়াতে গিয়েছিল? হাঙ্গেরিতে বেড়াতে গিয়েছিল, হাঙ্গেরিতে বেড়াতে গিয়েছিল। বেড়াতে গিয়ে সে নিহত হয়েছে এক 19 বছরের যুবকের মাধ্যমে, নিহত হয়েছে এক 19 বছর যুবক তাকে গুলি করে হত্যা করেছিল। সার্বিয়া হাঙ্গেরিতে সে বেড়াতে গিয়েছিল। কোথায় বেড়াতে গিয়েছিল? সার্বিয়া। সিম্পল কথাই বলি, সার্বিয়াতে সে বেড়াতে গিয়েছিল, ডিরেক্ট আগে এটা মাথায় রাখো। সার্বিয়াতে সে বেড়াতে গিয়েছিল। বেড়াতে যাওয়ার সময় সে 19 বছরের একজন যুবকের মাধ্যমে, যাকে প্রিন্সিপ বলা হয়, আপাতত এটা মনে রাখো, প্রিন্সিপ নামক এক যুবকের মাধ্যমে সে নিহত হয়, তাকে গুলি করে হত্যা করা হয়। আর এই তারিখটা ছিল 28শে জুন। কত তারিখ? 28শে জুন। তখন অস্ট্রিয়া তো একেবারে ক্ষেপে গেছে যে আমাদের যুবরাজকে কেন তোমরা হত্যা করেছো। তখন তারা 1 মাসের সময় দেয়। কতদিন সময় দেয়? 1 মাসের সময় দেয়। এই 1 মাসের যে সময় দেয়, এই 1 মাসের সময়ের মধ্যে এই যে যুবক তাকে হত্যা করেছিল সেই যুবককে ধরে আনতে বলা হয়েছে এবং তার শাস্তির ব্যবস্থা করতে বলা হয়েছে, কিন্তু তারা সেটা করতে সক্ষম হয়নি। ফলশ্রুতিতে 28 তারিখ, 28শে জুলাই, ঠিক বরাবর 1 মাস পরে 28শে জুলাই তোমার প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। কি শুরু হয়? 28শে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে বিশ্বযুদ্ধের মোটামুটি মেইন ঘটনা। এখন এই বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধের আমাদের কিছু মিত্র পক্ষ ছিল, আর কিছু, প্রথম বিশ্বযুদ্ধের কিছু মিত্র শক্তি ছিল বা মিত্র পক্ষ ছিল, আর কিছু ছিল অক্ষ শক্তি, মানে বিপক্ষ আর কি, বিপক্ষ শক্তি ছিল। আর এই মিত্র পক্ষের মধ্যে তোমরা যে নামগুলো পড়ো, জাতিসংঘের 5টা স্থায়ী সদস্য রাষ্ট্র আছে, সেই সদস্য রাষ্ট্রের সবাই ছিল। রাশিয়া ছিল, এখানে রাশিয়া ছিল, তারপরে ব্রিটেন ছিল, চীন ছিল, আরো অনেকেই ছিল। ব্রিটেন ছিল, চীন ছিল, জাপানও ছিল। কে ছিল? জাপান। আচ্ছা, জাপানের কথা বাদ দাও, একটু পরে বলছি জাপানের কাহিনীটা কি। জাপান নিয়ে, জাপান আর জার্মান এই দুইটার অনেক কাহিনী আছে। চলো আগে এটা দেখে নেই। ইউএসএ ছিল, আমেরিকা যুক্তরাষ্ট্র ছিল, ফ্রান্স ছিল। কে ছিল? ফ্রান্স ছিল, জাপানও ছিল। কে ছিল? জাপান। ওকে। আর অক্ষপক্ষের মধ্যে কারা ছিল? অক্ষপক্ষের মধ্যে অক্ষপক্ষ, এখানে তো আমি বিপক্ষ লিখে ফেলেছি। অক্ষপক্ষের মধ্যে কারা ছিল? অক্ষপক্ষের মধ্যে ছিল জার্মানি। কে ছিল? জার্মানি। জার্মানি ছিল। এই হচ্ছে মেইন শত্রু, জার্মানি। ঠিক আছে? জার্মানি যে ছিল, আরো অনেক দেশ ছিল। আমাদের এতগুলো দেশ সম্পর্কে কিন্তু আপাতত জানতে হবে না। এই জার্মানি, আর দেখো আরো অনেকেই ছিল, কিন্তু আমাদের মেইন হচ্ছে এরা। জার্মানি একাই কিন্তু এদের বিপক্ষে অনেক বেশি হেভি হয়ে গেছিল, অনেক বেশি হেভি হয়ে গেছিল। কিন্তু সে একটা ভুল করে ফেলে। প্রথমে আমাদের যে ইউএসএ আছে,
ইউএসএ কিন্তু অনেকটা নীরব ভূমিকা পালন করেছে। হ্যাঁ, সে সমর্থন করেছে কিন্তু অনেকটাই নীরব ভূমিকা পালন করেছে। কিন্তু জার্মানি যখনই ইউএসএ কে অ্যাটাক করে, ইউএসএ তখন পাল্টা অ্যাটাক করে। ইউএসএ তখন একটা নীতিতে বিশ্বাস করতো যে আমার উপর যদি কেউ আক্রমণ না করে আমিও তার উপর আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আমার উপর আক্রমণ করে তাহলে আমি কিন্তু আক্রমণ করতে দ্বিধাবোধ করব না, এই একটা নীতিতে সে বিশ্বাস করত। এবং তার পরক্ষণেই সে কি করেছে, একেবারে জার্মানিকে শেষ করে দিয়েছে। এবং প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি? প্রথম বিশ্বযুদ্ধে এরা জয়লাভ করে। এবং এই বিশ্বযুদ্ধ স্থায়ী হয়েছিল কতদিন? দেখো, 1914 থেকে 1918 সাল পর্যন্ত এই বিশ্বযুদ্ধ স্থায়ী হয়েছিল। তারপর দেখো, এই বিশ্বযুদ্ধে অসংখ্য মানুষ মারা যায়, অনেক হতাহত হয়, আহত হয়, অনেক কিছু ধ্বংসলীলা চলতে থাকে। এবং এই যে বিশ্ব শান্তির যে একটা আমাদের বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, তখন একেবারে জরুরি অবস্থা দায়ী হয়ে গেছিল। এই জরুরি অবস্থার জন্য 1920 সালের 10ই জানুয়ারি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অফ নেশনস তৈরি হয়েছিল। কি তৈরি হয়েছিল? লিগ অফ নেশনস তৈরি হয়েছিল। ঠিক আছে, লিগ অফ নেশনস যে তৈরি হয়েছিল সেটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি হয়েছিল। আর এই লিগ অফ নেশনস কিন্তু পরবর্তীতে অনেক দিন অ্যাক্টিভ থাকে, কিন্তু ওর সাংগঠনিক কিছু দুর্বলতা দেখা দেয়। এই দেশ এই দেশকে মানে না, ওই দেশ এই চুক্তির নিয়ম যে আছে, চুক্তির বিভিন্ন চুক্তির নিয়ম মানে না, মানে সবার মধ্যে একটা বেপরোয়া ভাব তৈরি হয়। বেপরোয়া ভাব তৈরি হওয়ার কারণে এই সাংগঠনিক দুর্বলতা দেখা দেয়, যার ফলে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। কি শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। একজন বলছে লেখা বোঝা যায় না, আবার বলছে, অনেকে বলছে লেখা বোঝা যাচ্ছে, হয়তোবা সবারই বুঝতে পারছো। আচ্ছা, তোমার নেটে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, একটু একটু দেখো, একটু দেখলেই মনে হয় বুঝতে পারবা। একটু খেয়াল করো, খেয়াল করে তোমরা একটা কাজ করো, বইটা নিয়ে বসো। কারণ আমি এই চ্যাপ্টারে তোমাদের বই যেটা আছে, বই থেকে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে, যেগুলো সিকিউর জন্য আসে, এমসিকিউর জন্য আসে, সেই লাইনগুলো তোমাদেরকে দেখাবো। সো তোমাদের জন্য বইটা নিয়ে বসা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। আচ্ছা আচ্ছা, লেখা কার কার বুঝতে অসুবিধা হচ্ছে? লেখা কার কার বুঝতে অসুবিধা হচ্ছে? আমার সাইটে বুঝে যাচ্ছে। আচ্ছা, ইসরাত জাহান বলছো ওর সাইটে বুঝে যাচ্ছে, অল ওকে। অনেকের বেলায় বলছে অল ওকে। আচ্ছা, তোমরা আরেকটু খেয়াল করো, দেখো বুঝতে পারো কিনা, তারপর আমরা দেখছি। ব্রাইটনেসটাকে একটু কমানো যাবে? লেখা বোঝা যাচ্ছে না কি অনেকে, লাইটের কারণে। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে কিনা বলো। ঠিক আছে, আচ্ছা আমি ঠিক করেছি, এখন বলো বোঝা যাচ্ছে কিনা বলো। এখন তোমাদের তো ঠিক হওয়ার কথা, ব্রাইটনেস কমানো হয়েছে। আচ্ছা, নাবিল হাসান বলছে ক্লিয়ার। আপু ঠিক আছে, ইসরাত বলছে আপু ঠিক আছে, যাচ্ছে আপু। আচ্ছা আচ্ছা, সবাই বলছে এখন ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, প্রথম বিশ্বযুদ্ধে যে সাংগঠনিক দুর্বলতা ছিল, সেই দুর্বলতার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি হয়। এবং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যেটা দেখো 1945 সালে গিয়ে শেষ হয়। মোটামুটি 6 বছর একদিন এই যুদ্ধ স্থায়ী হয়। 6 বছর একদিন এই যুদ্ধ স্থায়ী হয়। খেয়াল করো, 6 বছর একদিন। তাহলে এখন আমরা এই যুদ্ধেরও কিছু মিত্রপক্ষ পড়ব, কিছু
অক্ষপক্ষ পড়ব। এই যুদ্ধের মধ্যে মিত্রপক্ষ আছে, কিছু আছে অক্ষশক্তি। দেখো অক্ষশক্তি তো আরো অনেকেই আছে, কিন্তু আমরা ইম্পর্টেন্ট যেগুলো আছে বা যে দেশগুলো সম্পর্কে আমাদের এই চ্যাপ্টারে একটু আলোচনা হবে সেই দেশগুলো নিয়ে কিন্তু আমরা আপাতত জানছি। মিত্রপক্ষের মধ্যে সেম, আমরা যে 5টা স্থায়ী রাষ্ট্র আছে, রাশিয়া, ইউএসএ, ইউকে, রাশিয়া, ইউকে, ব্রিটেন, ইউএসএ, ফ্রান্স, চীন, এরা সবাই কিন্তু সমর্থন করে মিত্রপক্ষের। আর এখানে যে জাপান ছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সাপোর্টে চলে যায়। কার সাপোর্টে চলে যায়? জার্মানির সাপোর্টে চলে যায়। আবার জাপান এখানে যুক্ত হচ্ছে, জার্মান এখানে যুক্ত হয়েছে, দুইটা দেশ এখানে যুক্ত হয়েছে, আরো বুলগেরিয়া, ফিনল্যান্ড, আরো অনেক দেশ এখানে যুক্ত হয়েছিল। এখন এর মধ্যে জাপান, প্রথম বিশ্বযুদ্ধে তো জাপান জার্মানি অনেকটাই বেশি দুর্বল হয়ে গিয়েছিল। কেন? কারণ ইউএসএ তাকে দুর্বল করে দিয়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। সে একেবারে সবাইকে দমাতে শুরু করে, মানে সে চাচ্ছিল সে একটা রুলিং পাওয়ার তৈরি করবে দেশের মধ্যে, সারা বিশ্বকে সে শাসন করবে। তার মধ্যে ওই ক্ষমতাও ছিল, কারণ তাদের যে পারমাণবিক বোমা থেকে শুরু করে আরো অনেক কিছু, যে নিউক্লিয়ার বোমা, আরো অনেক কিছু তাদের আন্ডারে ছিল, বিভিন্ন রকমের আধুনিক অত্যাধুনিক অস্ত্র ছিল। সে সবার উপর তাণ্ডব চালানো শুরু করে, কিন্তু সে ভুলবশত আবার ইউএসএ কে খোঁটা দেওয়া শুরু করে। ইউএসএ একটা দ্বীপে আক্রমণ করে। দ্বীপে আক্রমণ করার পরে সেখানে প্রায় 3000 প্লাস আরো মানুষ আহত হয়। তখন ইউএসএ একবার নড়ে চড়ে বসে, সে এবার একেবারে পারমাণবিক বোমা দিয়ে জাপানকে ধ্বংস করে দেয়। 6 আগস্ট আর 9 আগস্ট জাপানের হিরোশিমা আর নাগাসাকি, জাপানের যে হিরোশিমা আছে না, হিরোশিমা আমরা যে পড়ি, হিরোশিমা আর নাগাসাকি, এই দুইটা অঞ্চলে তারা কি করে? বোমা হামলা করে, পারমাণবিক বোমা হামলা করে, যার ফলে পুরো জাপানের অবস্থা তছনছ হয়ে যায়। এবং জাপান এখনো কিন্তু এটার ধ্বংসলীলা বয়ে বেড়াচ্ছে। এখনো কিন্তু ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা কিন্তু খুবই একটা যে কমেছে তা না, এখনো আছে, এবং ভবিষ্যতে এটার ইফেক্ট আরো অনেক দিন থাকবে। তাহলে তার ফলাফল কি হলো? তার ফলাফল হলো মিত্রপক্ষ আবার জয়লাভ করলো, এবং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চললো 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত, 1945 সাল পর্যন্ত, এর মাঝখানেই জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য সবাই অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে। তখন তারা চেষ্টা করছিল যে না, এরকম করলে বারবার বিশ্বযুদ্ধ হবে, আরো মানুষ মারা যাবে, আরো ধ্বংসলীলা তৈরি হবে, এভাবে তো চলতে দেওয়া যায় না। তখন তারা যুদ্ধে চলাকালীন সময়ে জাতিসংঘ গঠনের প্রক্রিয়া শুরু করে। জাতিসংঘ নামটা যদিও তখনও তৈরি হয়নি, জাতিসংঘ নামটা আরো অনেক পরে তৈরি হয়েছিল, কিন্তু 1941 সাল থেকেই তারা মোটামুটি সূচনা করে জাতিসংঘ গঠনের জন্য। ঠিক আছে, এবার আমরা দেখব কিভাবে জাতিসংঘ গঠিত হলো। জাতিসংঘ গঠনের ইতিহাসটা আমরা একটু দেখব। এটা একটু বইয়ের বাইরে আছে, এতক্ষণ বই থেকে একটু পড়াচ্ছি, বইয়ের বাইরে থেকেও একটু পড়াচ্ছি, আর এটা পুরাটাই বইয়ের বাইরে আছে। তবে তোমাদের একটু মনোযোগ যদি দাও তাহলে এই ইতিহাসটা জানতে পারবা যে জাতিসংঘটা কিভাবে গঠিত হয়েছিল। যেহেতু বারবার বলছি যে জাতিসংঘ তৈরি হয়েছিল মূলত যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, ঠিক ওই সময়টা থেকে কিন্তু জাতিসংঘ শুরু হয়। এখন আমি এইটাতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা কোশ্চেন বলবো, তোমরা কি এই পর্যন্ত আমার পড়াটা কি বুঝতে পেরেছো কিনা? আগে এটার আনসার করো, এই পর্যন্ত কি পড়াটা বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার আছে কিনা, এটা আগে কনফার্ম করো, তারপর আপু জাতিসংঘ গঠনের ইতিহাসে চলে যাচ্ছি। ক্লিয়ার আপু? ওকে ওকে, যেহেতু তোমরা বুঝতে পারছোই, তাহলে এখন আমরা চলে যাচ্ছি জাতিসংঘ গঠনের ইতিহাস। দেখো,
জাতিসংঘ গঠনের ইতিহাসে আমরা মূলত বিভিন্ন রকমের ঘোষণা পড়ব। একটা দেখো, প্রথম ঘোষণা হচ্ছে লন্ডন ঘোষণা। প্রথম ঘোষণা কি? লন্ডন ঘোষণা। এই লন্ডন ঘোষণা লন্ডনে বসে দেওয়া হয়, আর এই লন্ডন ঘোষণাই হচ্ছে আমাদের জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ। জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ কোনটা? লন্ডন ঘোষণা। এটা 12 জুন 1941 সালে দেওয়া হয়। 12 জুন 1941 সালে এখানে দেওয়া হয়। এই ঘোষণার মাধ্যমে মোটামুটি আমরা অনেকগুলো দেশ একত্রিত হয়েছিল। একত্রিত হওয়ার পরে তারা একটা সংঘ গঠন করা হবে, একটা সংস্থা গঠন করা হবে, যেটা যাতে পরবর্তীতে বিশ্বযুদ্ধ না হয় সেটা নিয়ে আলোচনা করবে। কিভাবে এই সংস্থার উপর সম্পূর্ণ দায়ভার দেওয়া হবে যাতে পুরা বিশ্বে সবার মধ্যে একটা মিত্রতার বন্ধন একটা তৈরি হয়। এখান থেকে শুরু হয় 1941 সালের 12 জুন থেকে জাতিসংঘ গঠনের পথ চলা শুরু হয়, যেখানে টোটাল 14টা দেশ স্বাক্ষর করে। টোটাল কতটা দেশ এখানে স্বাক্ষর করে? টোটাল 14টা দেশ এখানে স্বাক্ষর করে। এর মধ্যে আটলান্টিক সনদ পরবর্তীতে আমরা জানতে পারবো। প্রথমে হয়েছে লন্ডন ঘোষণা, তারপর হয়েছিল আটলান্টিক সনদ। আটলান্টিক সনদের মধ্যে আমরা এখানে দেখতে পারবো দুইটা বড় বড় দেশের যে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী একত্রিত হয়। এটা ছিল একটা গোপন বৈঠক। এটা ছিল একটা কি? গোপন বৈঠক। এই গোপন বৈঠকের মধ্যে তারা নিজেরা প্ল্যান করছিল কিভাবে একটা সংস্থা গঠন করা যায়, যেখানে বিভিন্ন দেশ একত্রিত হবে, সবাই একমত হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। সেক্ষেত্রে দেখো 1941 সালে আগস্ট মাসে, তাহলে কোন মাসে? আগস্ট মাসে আমরা দেখতে পাচ্ছি আগস্ট মাসে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী আছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল, ব্রিটেনের প্রধানমন্ত্রী কে? চার্চিল, আর মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। এই নামটার সঙ্গে একটু পরিচিত হও, কারণ জাতিসংঘ গঠনের সময় এই রুজভেল্ট ছিল মার্কিন প্রেসিডেন্ট। আচ্ছা, এই রুজভেল্ট তারা মূলত আটলান্টিক মহাসাগরে বসে ব্রিটিশ যে রণতরী আছে, রণতরীতে তারা একটা দ্বিপাক্ষিক আলোচনা করে। দ্বিপাক্ষিক মানে কি? দুইজনের মধ্যে আলোচনা করে, তারপরে সেটা সবার মধ্যে উন্মুক্ত করবে, সবাই সেখানে সমর্থন দিবে কি দিবে না, তারপর তারা সেটাকে পর্যায়ক্রমে সবার জন্য পাবলিশ করবে। 12 আগস্ট তারা একটি খসড়া প্রণয়ন করে। একটি খসড়া প্রণয়ন করে কবে? 12 আগস্ট। এটা কিন্তু 1941 সালের 12 আগস্ট। আর যে খসড়া প্রণয়ন করে সেটাকে মূলত কি বলা হচ্ছে? আটলান্টিক সনদ বলা হচ্ছে। আটলান্টিক সনদ বলা হচ্ছে। যে খসড়া প্রণয়ন করে এই খসড়াকে কি বলা হচ্ছে? আটলান্টিক সনদ। এরপরে আরো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। এই যে রুজভেল্ট যিনি আছে, মার্কিন প্রেসিডেন্ট, তিনি হচ্ছে আমাদের যে আমরা জাতিসংঘ নামটার সঙ্গে পরিচিত আছি, সেই জাতিসংঘের নামকরণ করেন। জাতিসংঘের নামকরণ করেন। এই লাইনটা একটু লিখে রাখো, এটা সিকিউতে অ্যাড করবা। জাতিসংঘের নামকরণ করেন। তাহলে জাতিসংঘের নামকরণ কে করেন? মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। এখন কত সালের কত তারিখে নামকরণ করেন এটা তো জানতে হবে। কিভাবে জানবো? এটা হচ্ছে 1942 সালের 1 জানুয়ারিতে। 1 জানুয়ারিতে তারা কি করে? জাতিসংঘে, তারা না, তিনি জাতিসংঘের নামকরণ করেছেন। খসড়া হচ্ছে একটা চুক্তি টাইপের, একটা চুক্তি টাইপের যেখানে অনেকগুলো নিয়ম কানুন থাকবে, মানে সনদ। যেখানে ধরো আমরা সংবিধানে যেরকম অনেকগুলো নিয়ম কানুন আছে না, সেই রকম একটা নিয়ম কানুনে একটা চুক্তি করছে। ফোনে যেরকম আমরা ফেসবুকে কোনো কিছু ড্রাফট আকারে সেভ করে রাখি পরবর্তীতে আপ দেওয়ার জন্য, সেই রকম ড্রাফট আকারে তারা এটা লিখেছেন। পরবর্তীতে এটার আরো অনেক সংশোধন করবে, আরো অনেক কিছু যদি অ্যাড করতে হয় অ্যাড করবে, এবং পরবর্তীতে সবার সাথে সেটা পাবলিশ করবে আর কি। আচ্ছা, এর পরেরটা আমরা যদি দেখি তাহলে তেহরান সম্মেলন। তেহরান আর রণতরী হচ্ছে জাহাজ। রণতরী হচ্ছে জাহাজ। তেহরান সম্মেলন। তেহরান আর মস্কোতে 1943 সালে একটা সম্মেলন হয়, যেখানে সেম দেখো, আগে কে ছিলেন? রুজভেল্ট আর চার্চিল ছিলেন। তারপরে এবার আস্তে আস্তে বিভিন্ন দেশ একসঙ্গে আসবে। এরপরে কি এসেছে দেখো? এরপরে এসেছে সোভিয়েতের, মানে রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের সেক্রেটারি স্ট্যালিন। নাম মনে রাখলেও চলবে। চিন্তা করো,
মার্কিন প্রেসিডেন্ট ইউএস থেকে আসছে, ব্রিটেন থেকে আসছে, তারপর সোভিয়েত থেকে আসছে। তাহলে 3 দল একসঙ্গে যুক্ত হয়েছেন এবং জাতিসংঘ গঠনের ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছে। মানে আমরা জাতিসংঘ গঠন করব। দেখো একদিনে কিন্তু ঘোষণা, এটা কবে থেকে 1941 সাল থেকে কিন্তু এটা শুরু হয়েছে এবং আস্তে আস্তে চলছে। তারপর দেখো ইয়াল্টার সম্মেলন। ইয়াল্টার সম্মেলন হয় 1945 সালে। 1945 সালে যেখানে 5টি স্থায়ী রাষ্ট্রকে ভেটো ক্ষমতা দেওয়া হয়। ভেটো কি, এটা আমরা একটু পরে গেলেই পড়বো। ভেটো কি? ভেটো হচ্ছে না বলার ক্ষমতা বা নাকচ করার ক্ষমতা। মানে নো মিন্স নো। আমি যদি কোনো একটা ব্যাপারে না বলি তখন তোমরা সবাই একমত হলেও সেটা নাই থাকবে। এই হচ্ছে না বলার ক্ষমতা। মূলত জাতিসংঘ গঠনের জন্য আমাদের সবচেয়ে বেশি অ্যাক্টিভ যে রাষ্ট্রগুলো ছিল ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স, চীন, এই 5টা রাষ্ট্রকে স্থায়ী ক্ষমতা দেওয়া হয়, যাকে বলা হয় ভেটো ক্ষমতা। যাকে কি বলা হয়? ভেটো ক্ষমতা বলা হয়। ভেটো ক্ষমতা কবে দেওয়া হয়? ইয়াল্টার সম্মেলনে 1945 সালে। এবার আসো জাতিসংঘ সনদ। জাতিসংঘ সনদ 1945 সালে 26শে জুন 50টি দেশের জনপ্রতিনিধিরা, মানে এখানে একটা সম্মেলন হয়, আমরা যেরকম ভাষণ দেই না মহাসম্মেলন, সেই রকম একটা সম্মেলন হয় যেখানে ইউএসএ এর সান ফ্রান্সিসকোতে, কোথায়? সান ফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদ স্বাক্ষর করেন 50টি দেশ। মানে টোটাল 50টা দেশ জাতিসংঘ গঠনের এই চুক্তিতে স্বাক্ষর করেন। তারা একমত পোষণ করছেন, তারা এটা মানতে রাজি আছেন যে না, আমরা আর যুদ্ধে যাব না, আমরা শান্তি যাচ্ছি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা সহায়ক ভূমিকা পালন করব। এই ভূমিকাতে 50টি দেশ স্বাক্ষর করে। কিন্তু তখন পোল্যান্ড আসলে একটু যুদ্ধে ছিল, সে নিজেকে নিয়ে একটু ব্যস্ত ছিল, তাই আসতে পারেনি। পরবর্তীতে এসেছিল। পরবর্তীতে এসে সে 51তম দেশ হিসেবে, দেখো 15ই অক্টোবর, একটু সময় লেগেছিল কারণ তার নিজ দেশে একটু অশান্তি হচ্ছিল। এই অশান্তি থামিয়ে সে 51তম দেশ হিসেবে চুক্তিতে স্বাক্ষর করে। এই জন্য জাতিসংঘ সনদের প্রথম দেশ হিসেবে ঘোষণা করা হয়, বা প্রাতিষ্ঠানিক যে সদস্য আছে সেই সদস্য হিসেবে কিন্তু আমরা টোটাল 51টি দেশকে, টোটাল 51টা দেশ হিসেবে গণনা করি। আচ্ছা, এই জাতিসংঘ সনদে 111টি ধারা ছিল আর 29টি অধ্যায় ছিল। ওই যে ধারা 1, 2, 3, 4 করে প্রত্যেকটা নিয়ম করে দেওয়া হয়, এই নিয়ম অবমাননা করা যাবে না, অবমাননা করলে এই শাস্তি দেওয়া হবে, এইরকম কিছু নিয়মের সমষ্টি আর কি। আচ্ছা, জাতিসংঘ গঠন শেষ, জাতিসংঘ পড়ে ফেলেছি। ও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, জাতিসংঘ দিবস কবে? মোস্ট ইম্পর্টেন্ট লাইন কবে? জাতিসংঘ দিবস কবে? 1945 সালের 1945 সালের কত অক্টোবর? 24 অক্টোবর। 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। কারণ এটা প্রাতিষ্ঠানিকভাবে, একেবারে আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করা হয় যে এই দিন থেকে জাতিসংঘ কার্যকর হবে। তাহলে 24 অক্টোবর থেকে কি হচ্ছে? জাতিসংঘ কার্যকর হয়। 24 অক্টোবর থেকে কি হচ্ছে? জাতিসংঘ কার্যকর হয়। এই জন্য জাতিসংঘ দিবস কবে? 24শে অক্টোবর। ঠিক আছে, অল ক্লিয়ার? তারপরে দেখো জাতিসংঘ গঠন করেছি, এখন জাতিসংঘের গঠন কাজ শেষ। এখন আমরা জাতিসংঘের, দেখো এই যে এখানে দেওয়া আছে 1945 সালে 24শে অক্টোবর জাতিসংঘ গঠন করা হয়ে গেছে। পাশাপাশি দেখো জাতিসংঘ গঠন করলাম, এখন জাতিসংঘ কি? আমরা জানি এটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটা সংস্থা যেটা কাজ করে যাচ্ছে। তাহলে এটার কয়টা অঙ্গ সংস্থান হবে, বা এটার কি কি অংশ থাকবে, কিভাবে কাজ করবে, সেটা নিয়ে আমরা অল্প স্বল্প একটু জানবো। তারপর দেখো জাতিসংঘের 5টি প্রধান অঙ্গ আছে। কয়টা প্রধান অঙ্গ আছে? 5টি প্রধান অঙ্গ আছে, আর একটা সেক্রেটারিয়েট আছে। কি আছে? একটা সেক্রেটারিয়েট আছে। 5টি প্রধান অঙ্গের মধ্যে আছে কি? সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক আর সামাজিক পরিষদ, ওছি পরিষদ। যদিও এটা এখন কার্যকর নেই, ওছি পরিষদ এখন নিজস্ব কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এটা এই জন্য এখানে পাশে তত্ত্বাবধায়ক দেওয়া আছে। এটা অন্য কারো কন্ট্রোলে চলে গেছে, মানে নিজে থেকে একা কিছু করতে পারে না। অন্য সবার সাথেই যে নিরাপত্তা পরিষদ বা অর্থনৈতিক সামাজিক পরিষদের সঙ্গে আগে বসবে, তারপর তার মতবাদ দিবে, তারপরে সেটা যদি খারিজ করার হয় খারিজ করে যাবে, অথবা কার্যকর হলে কার্যকর করবে। আচ্ছা, আন্তর্জাতিক বিচারালয় বা আদালত, এই শব্দটার সঙ্গে আমরা অনেক পরিচিত, কারণ আমাদের দেশে
দেখা যায় যে বিভিন্ন দেশের সঙ্গে, একবার মিয়ানমারের সঙ্গে, একবার ইন্ডিয়ার সঙ্গে, আবার যে কোনো দেশের সঙ্গে মানে খুব দ্রুতই কিন্তু আমরা ঝামেলায় জড়িয়ে পড়ি। আর এটার জন্য কিন্তু আমাদের আন্তর্জাতিক আদালত অনেক ভূমিকা রেখেছে, যার ফলে কিন্তু আমরা ছিটমহলও পেয়েছি। একটু পরে পড়ছি ছিটমহল কি। আচ্ছা, আন্তর্জাতিক বিচারালয় যেটা, সেখানে কোনো একটা পার্সনের বিচার হয় না, এখানে একটা দেশ, পুরো একটা দেশের বিচার হয়। যেমন বাংলাদেশ বনাম ইন্ডিয়া, বাংলাদেশ বনাম পাকিস্তান, বাংলাদেশ বনাম চীন, এইরকম দেশের দেশের যে ঝামেলাগুলো হয় সেই ঝামেলাগুলো মিটাতে সাহায্য করে কে? আন্তর্জাতিক বিচারালয়। আচ্ছা, 5টা পড়ে ফেলেছি। এখানে একটা ক্ষয়ের কোশ্চেন আছে, সে ক্ষয়ের কোশ্চেন হচ্ছে বিতর্ক সভা কি? ক্ষয়ের কোশ্চেন হচ্ছে বিতর্ক সভা কি? বিতর্ক সভা কি? দেখো, বিতর্ক মানে কি? ডিবেট। তোমরা জানো ডিবেটে কি করা হয়, এক পক্ষ থাকে, তার এগেইনস্টে আরেক পক্ষ কথা বলে। তো জাতিসংঘের টোটাল যে কয়টা দেশ আছে সবগুলো দেশ একসঙ্গে বসবে, সবাই সবার মন্তব্য দিবে, সবাই সবার কথা প্রকাশ করবে, বলবে, এবং তার এগেইনস্টে যদি অন্য কোনো দল কিছু বলার হয় সে সেটা বলতে পারবে। তাহলে অনেকটা এটা ডিবেটের মতো হয়ে গেছে না? সবাই সবার মত প্রকাশের স্বাধীনতা রাখছে। এই জন্য সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলা হয়। আর সকল সদস্য রাষ্ট্র, টোটাল যতগুলো সদস্য রাষ্ট্র আছে সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের এই সভাতে উপস্থিত থাকবে। ওকে, আর একটু আগে আমরা বলছিলাম যে ভেটো ক্ষমতা, যেটা আমরা দেখতে পেলাম ইয়াল্টা সম্মেলনে দেওয়া হয়েছে 1945 সালে, সে ভেটো ক্ষমতা হচ্ছে 5টা স্থায়ী রাষ্ট্রের। এই হচ্ছে সে 5টা স্থায়ী রাষ্ট্র: ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চীন, 5টা স্থায়ী রাষ্ট্র। এছাড়া আরো 10টা অস্থায়ী রাষ্ট্র আছে, 10টা অস্থায়ী রাষ্ট্র আছে, এটা লাগে না। টোটাল 15টা সদস্য রাষ্ট্র নিয়ে এটা গঠিত। আর এর মধ্যে ভেটো ক্ষমতা এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমি 100 টাইমস এটা ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম। স্কুলের পরীক্ষা বলো অথবা বোর্ড পরীক্ষা বলো, সব পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ভেটো ক্ষমতা বলতে কি বুঝো? তাহলে ভেটো বললাম কি, ধরলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এই একটা আমরা সবাই জানি, আমাদের সবার কম বেশি আইডিয়া আছে। সো এই একটা কথা দিয়ে আমি তোমাদেরকে খুব ইজিলি এটা বুঝাতে পারবো। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের যুদ্ধে, মুক্তিযুদ্ধ 1971 সালে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে কে ছিল? বাংলাদেশের বিপক্ষে ছিল পাকিস্তান, তাই তো? পাকিস্তান ছিল বাংলাদেশের বিপক্ষে। আর বাংলাদেশের পক্ষে কে ছিল? বাংলাদেশের পক্ষে ছিল ভারত। আবার পাকিস্তান এখানে কি করেছে জানো? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ আর চীন দুইটাকে একত্রিত করেছিল, দুইজনের কাছে সাহায্য প্রার্থনা করেছিল যে আমাদেরকে সাহায্য করেন, তাহলে আমরা বাংলাদেশের উপর কর্তৃত্ব ফেলাতে পারবো, তাতে আপনাদের অনেক সুবিধা আছে, আমাদের অনেক সুবিধা আছে। এরকম করে সে ইউএসএ আর চীনকে বাংলাদেশের বিপক্ষে যাওয়ার জন্য অনেক অনেক কিছু করেছে। তো জাতিসংঘের মধ্যে 5টা সদস্য রাষ্ট্রের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন, 2টা সদস্য রাষ্ট্র কিন্তু অলরেডি বাংলাদেশের বিপক্ষে হয়ে গেছে। তাহলে জাতিসংঘ যে কোনো সময় চাইলে কিন্তু অ্যাটাক করতে পারত। কিন্তু যখনই ইউএসএ বাংলাদেশের বিপক্ষে গিয়েছে, তখনই সোভিয়েত ইউনিয়ন, আই মিন রাশিয়া, বাংলাদেশের পক্ষে চলে আসে। বাংলাদেশের পক্ষে চলে আসে কারণ ইউএসএ আর রাশিয়ার মধ্যে সবসময় একটা স্নায়ু যুদ্ধ চলমান থাকে। মানে ওই যে আমরা মনে মনে একজন আরেকজনকে যেরকম হিংসা করি না, ভালো কাজ করলেও হিংসা করি, ওই রকম একটা মনে মনে একটা হিংসাত্মক একটা ব্যাপার হচ্ছে ইউএসএ আর রাশিয়ার মধ্যে সবসময় চলমান থাকতো। সবসময় ইউএসএ ডানে গেলে রাশিয়া যাইতো বামে, রাশিয়া ডানে গেলে ইউএসএ যাইতো বামে, এইরকম একটা ব্যাপার। তো রাশিয়া যখন বাংলাদেশের পক্ষে চলে আসলো, জাতিসংঘ এখানে আর কিছু করতে পারলো না, কারণ জাতিসংঘ একটা দেশ যদি না বলে তার মানে সেটা না, সেখানে আর কোনো কিছু করতে পারবে না। তাই জাতিসংঘ পুরো মুক্তিযুদ্ধের সময় একটা নীরব ভূমিকা পালন করে। আচ্ছা, এই হচ্ছে শেষ। এরপর আমরা কিছু এমসিকিউর জন্য লাইন পড়বো, যেটা এমসিকিউর জন্যই লাগবে। আন্তর্জাতিক বিচারালয় যেটা আছে সেটা আমাদের নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থান করে। কোথায় অবস্থান করে? সোভিয়েত ইউনিয়ন, এটা হচ্ছে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন রাশিয়া। স্নায়ুযুদ্ধ হচ্ছে
মনে মনে যে যুদ্ধ সেটা হচ্ছে স্নায়ুযুদ্ধ। মানে সে যদি ডানে যেতে বলে বামে যায়, একটা দেশ এক দেশকে যদি সাপোর্ট করে অন্য দেশ সেটাকে সাপোর্ট করবে না, তুমি হ্যাঁ বললে আমি না বলবো, এটাই হচ্ছে স্নায়ুযুদ্ধ। আচ্ছা, নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত, হেগ শহরে। আর এরপরে আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। এটা এমসিকিউর জন্য লাগবে। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত কোথায়? নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের জাতিসংঘের গঠন। এখন আমরা পড়ব বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করেছে, সদস্যপদ অর্জন করেছে কত সালে? 1974 সালে। তখনও বঙ্গবন্ধু জীবিত ছিলেন। 1974 সালে বঙ্গবন্ধুই হচ্ছে এইটার কার্যক্রমে অংশীদার হয়েছিলেন। তিনি 136তম দেশ হিসেবে জাতিসংঘে অংশগ্রহণ করেছেন। এবং বর্তমানে বর্তমান জাতিসংঘে 193টি দেশ আছে। সর্বশেষ দেশ হচ্ছে দক্ষিণ সুদান। সর্বশেষ দেশ কোনটি? জাতিসংঘের যে সর্বশেষ দেশ যেটা হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান সর্বশেষ দেশ হিসেবে এখানে স্বাক্ষর করে। আচ্ছা, এই হচ্ছে শেষ। এবার আসো জাতিসংঘের উদ্দেশ্য। কি পড়বো আমরা? জাতিসংঘের উদ্দেশ্য পড়বো। জাতিসংঘের উদ্দেশ্য, তোমরা এখানে অনেকগুলো উদ্দেশ্য আছে, তুমি চাইলে এই উদ্দেশ্যগুলোও দিতে পারো, বা তুমি যদি চাও তোমার মনের মাধুরী দিয়ে আরো অনেক উদ্দেশ্য নিজে থেকেও বানাবা। যদি সেটা যুক্তিযুক্ত হয় তাহলে তুমি দিতে পারবা। যেমন দেখো, জাতিসংঘ কেন তৈরি করা হয়েছিল? যাতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে, তাই তো? তাহলে দেখো, এই যে জাতিসংঘ তৈরি হয়েছিল, শান্তি ভঙ্গের হুমকি বা আক্রমণাত্মক কোনো প্রবণতা যদি দেখা যায় তাহলে জাতিসংঘ সেখানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা আর নিরাপত্তা নিশ্চিত করবে। তুমি এক পয়েন্ট এখান থেকে এইটুকু দিতে পারো, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছিল। 2 নম্বর পয়েন্ট, সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এটার উদ্দেশ্য। 3 নম্বর পয়েন্ট দিতে পারো, বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা আর বন্ধুত্বপূর্ণ মনোভাব তৈরি করা, এটা আরেকটা উদ্দেশ্য। 4 নম্বর, অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে সবার মধ্যে একটা সহযোগিতাপূর্ণ মনোভাব গঠন করা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা রক্ষা করা, মৌলিক অধিকারের প্রতি সম্মান দেওয়া, শ্রদ্ধাবোধ গড়ে তোলা, এগুলো জাতিসংঘের উদ্দেশ্য। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করা, যেমন এটা করেছে বাংলাদেশ আর ভারতের মাঝখানে যে জমি নিয়ে ঝামেলা সেটা মীমাংসা করেছে, মিয়ানমারের সাথে ঝামেলা সেটাও মীমাংসা করেছে। পাশাপাশি প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি দেওয়া, মানে আমি স্বাধীন দেশ, আমার সভারেন্টি পাওয়ার আছে, আমার সার্বভৌমত্ব পাওয়ার আছে, আমি চাইলে আমার দেশকে বিভিন্ন দেশের আক্রমণ থেকে রক্ষা করতে পারবো, সেটাকে স্বীকৃতি দেয় কে? জাতিসংঘ। পাশাপাশি উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘ বিভিন্ন রকমের কার্যপ্রণালী আছে, সেই প্রণালীগুলো সে পালন করে যায়। এই হচ্ছে জাতিসংঘের উদ্দেশ্য। এরপরে আমরা বাংলাদেশ আর জাতিসংঘের যে একটা মিষ্টি মধুর সম্পর্ক আছে, সে বাংলাদেশ আর জাতিসংঘের মিষ্টি মধুর সম্পর্ক নিয়ে একটু আলোচনা করব। এখন তোমরা বলো, এর মধ্যে তোমরা এগুলো বুঝতে পেরেছো কিনা, বা ক্লাসটা তোমাদের কেমন লাগছে? আচ্ছা, আমরা যে ক্লাসটা করাচ্ছি এটা জাস্ট হচ্ছে একটা সুপারফিশিয়াল ক্লাস হচ্ছে। তোমরা পাওয়ার প্লে প্রোগ্রামে এর চাইতে আরো অনেক ডিপ ক্লাস পাবা। আর এটা তো জাস্ট একটা ক্লাসের একটা খণ্ডিত অংশ তোমরা দেখতে পাচ্ছ। সম্পূর্ণ ক্লাসগুলো আরো অনেক ভালোভাবে, আরো গুছানোভাবে নেওয়া হবে, যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের পড়াশোনার দায়িত্ব, গাইডলাইনের দায়িত্ব, পড়াশোনাটাকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব বন্দি পাঠশালার প্রত্যেকটা টিচারের হাতে। জাস্ট তোমাদেরকে একটু তোমাদের যে সময় আছে 24 ঘন্টা, সেই 24 ঘন্টা থেকে কিছুটা সময় এই পড়াশোনার জন্য দিতে হবে আর একটু মনোযোগ দিতে হবে। তাহলেই দেখবা আমাদের দুইজনের, বন্দি পাঠশালা আর তোমার, এই দুইজনের সহযোগিতার মাধ্যমে বা এই দুই জুটির মাধ্যমে কিন্তু একটা ভালো রেজাল্ট খুব সহজে তুমি আনতে পারবা। আচ্ছা, সবাই বলছো ভালো লাগছে এবং ক্লিয়ার আপু, আলহামদুলিল্লাহ ক্লিয়ার আপু বলছো। মাজহারুল ইসলাম, আচ্ছা, তোমাদের সাথে পড়াতে পড়াতে কে কোথায় থেকে বলছো সেটা নিয়ে আর আলোচনা করা হলো না। ইনশাল্লাহ আবার আলোচনা করা হবে কোনো একদিন। আজকে পড়াটা একটু বেশি, তাই পড়ার দিকে একটু মনোযোগ দেই, তাই না? আচ্ছা, বাংলাদেশ আর
জাতিসংঘ, এদের মিষ্টি মধুর একটু সম্পর্কটা চলো একটু দেখে আসি। সেটা হচ্ছে বাংলাদেশের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, সেই শেখ মুজিবুর রহমান জাতিসংঘে কোথায় গেল, জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছেন। এবং এটা একটা বিসিএস এর কোশ্চেনও, এখান থেকে বিসিএস এর কোশ্চেনও আসে যে তোমরা এখন থেকে যদি বিজিএসটা ভালো করে ক্লিয়ার করে রাখো, ইন ফিউচারে যারা একটা বিসিএস পরীক্ষা দিতে চাও বা সরকারি জব দিতে চাও, তাদের কিন্তু অনেকটাই কিন্তু হেল্প হবে। এগুলো তো বেসিক নলেজ, এই বেসিক নলেজগুলো থেকে কিন্তু অনেক এমসিকিউ চলে আসে। সো আপু সালগুলো তো মনে থাকে না, সব সাল পড়তে হয় না বাবা, সব সাল পড়তে হবে না। যে সালগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো থেকে হর হামেশাই সিকিউ আর এমসিকিউ আসে, সেই সালগুলো আমি বলে দেই, জাস্ট ওগুলো পড়লেই হয়। আর সালগুলো মনে রাখার জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটাকে গল্প আকারে পড়া, মানে ইতিহাসটাকে জানা, কোন ঘটনার পর কোন ঘটনা এসেছে। তাহলে সালগুলো তোমার জন্য আর কষ্টকর হবে না। যেমন 1966 সালে 6 দফা হয়, 70-এ সাধারণ নির্বাচন হয়, ঠিক আছে? এই যে সালগুলো পড়তেছো, হঠাৎ করে একটা সাল আজকে পড়ছো, আর একটা সাল 2-3 মাস পরে গিয়ে পড়ছো, বা একটা ঘটনা এখন পড়ছো আর একটা ঘটনা 5 মাস পরে গিয়ে পড়বা, তখন তোমার জন্য সেটা মনে রাখা অনেক বেশি টাফ হয়ে যাবে। তো এটার জন্য যাতে এইরকম কোনো টাফ সিচুয়েশন তোমার জীবনে তৈরি না হয়, তার জন্য আমার ক্ষেত্রে আমি প্রায়োরিটি দেই গল্প আকারে পড়া, কোন ঘটনার পরে কি ঘটনা আসছে, যাতে তোমার মেমোরিতে সেট হয়ে যায়, খুব ইজিভাবে তখন তোমার মাথায় থাকবে। আচ্ছা, শুরু করি। আর বাংলাদেশে দেখো, এখানে কয়েকটা এমসিকিউ লাইন আমরা দেখব। বাংলাদেশের জন্য 1984 সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার আমাদের জন্য খুবই গৌরবের, এমসিকিউর জন্য লাগবে। এবং হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের 41তম অধিবেশনে সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন। এই দুইটা লাইন থেকে মিনিমাম 3-4টা এমসিকিউ মানে সব সময় আসে, তোমাদের দেখবা 3-4টার উপরে এমসিকিউ তুমি এর আগেও পেয়ে যাবা। কবে পাবা? দেখবা একটা আসবে 41 কততম অধিবেশনে সভাপতিত্ব করেন, 41তম অধিবেশনে। তারপর কোন পরিষদে সভাপতিত্ব করেন? সাধারণ পরিষদে। কত সালে? 1946 সালে। কে করেন সভাপতিত্ব? হুমায়ুন রশিদ চৌধুরী। দেখছো 4টা কোশ্চেন পাশাপাশি। কবে থেকে বাংলা ভাষা ব্যবহার করা হয়? 1984 সাল থেকে। তার মানে 3, 4, 5, এখানে 5টা কোশ্চেন তুমি এমসিকিউতে পেয়ে যাচ্ছ। এখান থেকে এই চ্যাপ্টারগুলো থেকে এই এমসিকিউ গুলো খুবই আসে। আচ্ছা, এরপরে দেখো বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে, দেখো চট্টগ্রামের সাথে মিয়ানমারের যে সমুদ্র সীমা নিয়ে ঝামেলা হচ্ছিল 2012 সালে, এই ঝামেলাটা মিটে যায়। পাশাপাশি ভারতের সঙ্গে গঙ্গার পানির চুক্তিও মোটামুটি মিটে যায়। এটা আন্তর্জাতিক বিচারালয়ের মাধ্যমে হয়। এখন দেখো গয়ের জন্য সিকিউতে আসে কিভাবে? গয়ের জন্য আসবে বাংলাদেশের যে কি কি কাজে জাতিসংঘ সাহায্য করে যাচ্ছে, মানে বাংলাদেশের জাতিসংঘের ভূমিকা। কি বলেছি? বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা গয়ের জন্য আসে। তখন তুমি এখান থেকে 2-3টা পয়েন্ট দিবা, এটা পয়েন্ট করে লিখতে অলওয়েজ চেষ্টা করবা। এখান থেকে 2-3টা পয়েন্ট দিবা, পাশাপাশি এগুলোকে প্রত্যেকটাকে এক একটা করে পয়েন্ট বানাবা। যেমন দেখো ইউএনডিপি মূলত কি নিয়ে কাজ করে? এটা বাংলাদেশের আর্থিক আর সামাজিক সমস্যাগুলো নিয়ে কাজ করে, এটা এক লাইনে দিয়ে দিছো। তারপর দেখো 2 নম্বর পয়েন্ট তুমি দিবা ইউনিসেফ জাতিসংঘে ইউনিসেফ সংস্থা যেটা আছে, সেটা বাংলাদেশে যে সুবিধা বঞ্চিত শিশু আছে তাদের শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করে। তাহলে দেখো 2টা পয়েন্ট হয়ে গেছে, এবং এরপরে তুমি আরো পয়েন্ট পাচ্ছ। এইভাবে কিন্তু সিকিউতে গয়ের জন্য আসলে জাস্ট আমি যে লাইনটা বলছি এবং যেভাবে বলছি ওই একটা পয়েন্ট আকারে তুমি লিখে যাবা। ওকে, এখন আমরা আর 2-1টা এমসিকিউ পড়ি। এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা 8টি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে, 2015 সালে এই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেছে। এর পরবর্তীতে বাংলাদেশ 17টা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে, যেটাকে বলা হয় এসডিজি, যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই এসডিজি আমাদের মূলত কি আছে?
10 মধ্যে এটা নিয়ে ডিটেলস আলোচনা আছে। এটি 17টা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে এবং 2030 সাল নাগাদ এই লক্ষ্যমাত্রাগুলো পূরণ হয়ে যাবে সেটা আশা করা যাচ্ছে। আচ্ছা, ইউনিসেফ শিশুদের নিয়ে কাজ করছে। তারপর আসো 2 নাম্বার গেল। 3 নাম্বার ইউনেস্কো কি নিয়ে কাজ করে? শিক্ষা নিয়ে কাজ করে, শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করে। 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট ফাও না, আসলে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এটা আমাদের কৃষি মানে ফুড নিয়ে কাজ করে। এফ দিয়ে হচ্ছে ফুড, মানে আমাদের কৃষি নিয়ে কাজ করে, খাদ্য নিয়ে কাজ করে। তারপর 5 নাম্বার পয়েন্ট হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটাকে কি বলা হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই হুটা আমাদের স্বাস্থ্য নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? স্বাস্থ্য নিয়ে কাজ করে। দেখো তুমি 4-5টা ধরো 10-11টা পয়েন্ট দিচ্ছ, তাতে তুমি গয়ে 10-11টা না, এখানে যে কয়টা পয়েন্ট হবে সেই 8-9টা পয়েন্ট দিলেও তুমি এখানে 3-3 পাবা। আমি যেভাবে বলছি কিন্তু ওভাবে লিখতে হবে। এমসিকিউর কোশ্চেন। 2014 সালে বাংলাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করা হয়। তারপর দেখো 6 নাম্বার পয়েন্ট, UNHCR। এটা ক্ষয়ের জন্য আসতে খুব দেখা যায়। এটা যে রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করছে, রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করছে বাংলাদেশ আর মিয়ানমারের মাঝখানে। তারপর দেখো 7 নাম্বার ইউনিফেম। এটা হচ্ছে নারী উন্নয়নে কাজ করছে, নারীদের জন্য আলাদাভাবে উন্নয়নে কাজ করছে, নারীদের শিক্ষা, স্বাস্থ্য, নারীদের নিরাপত্তা সবকিছু নিয়ে কাজ করছে ইউনিফেম। তারপর দেখো UNEFA। এটা লাগে না, এই সংস্থাটা সার্বিক উন্নয়ন নিয়ে বা সার্বিক পরিস্থিতি নিয়ে কাজ করছে, এটা খুব একটা লাগে না। এইটুকু জাস্ট কি কাজ করছে, এটা হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা। দেখো, নারীর প্রতি বৈষম্য দূরীকরণে জাতিসংঘ অনেকগুলো কাজ করেছে। এর মধ্যে কয়েকটা এমসিকিউর জন্য আপু দাগাই দিচ্ছি, একটু দাগায় রাখো। এগুলো হচ্ছে একটু 3 স্টার দিয়ে দাগায় রাখবা। আচ্ছা, মানব পাচার দমন, এটা জাতিসংঘ সনদ অনুমোদন করে 1949 সালে। কত সালে? 1949 সালে। এবং নারী ও পুরুষ একই বেতন পাবে, সেটা কত সাল থেকে কার্যকর হয়? 1951 সালে। ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তারপর এরপরে বিয়ের ন্যূনতম বয়স একটা নির্ধারণ করে দেওয়া হয় 1962 সালে। 1975 সালকে নারী বছর ঘোষণা করা হয়। 1975 সাল থেকে নারী বছর ঘোষণা করা হয়। আর এবার আসো মোস্ট এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন এমসিকিউর জন্য দেখবো। 1975 সাল, এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা স্টার মার্ক দিয়ে রাখো। প্রথম বিশ্ব নারী সম্মেলন হয়, এটা হচ্ছে স্টার মার্ক দিয়ে রাখো। এটা নারী দশক ঘোষণা, সিডিও সনদ, এবং পরবর্তীতে আরো আছে। আচ্ছা, আগে এটা পড়াই শেষ করি। দেখো, প্রথম বিশ্ব নারী সম্মেলন 1975 সালে হয়। কত সালে হয়? 1975 সালে হয় প্রথম বিশ্ব নারী সম্মেলন, যেখানে মেক্সিকোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কোথায়? মেক্সিকোতে। দেখো আপু স্টার মার্ক দিয়ে রেখেছি, খুবই ইম্পর্টেন্ট এটা। তারপর দেখো, দ্বিতীয় নারী সম্মেলন ঠিক তার 10 বছর পরে হয়। কত বছর? 10 বছর পরে হয়, কিন্তু এটা আমাদের লাগবে না। নারী দশক ঘোষণা করা হয় 1975-এর পরবর্তীতে, যেহেতু 75 সালে প্রথম নারী সম্মেলন হয়, 75 থেকে ধরো 85 সাল পর্যন্ত এই 10 বছরের নারী দশক ঘোষণা করা হয়, কারণ দ্বিতীয় নারী সম্মেলন হয় 1985 সালে। এখন আসো, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, সিডিও সনদ। এটা 1981 সাল থেকে কার্যকর হয়, আর 1979 সালে এটা গ্রহণ করা হয়। এই যে সিডিও সনদ যেটা আছে, এইটা গয়ের জন্য সিকিউতে লাগবে। এটা আমাদের একটু পরেই দেওয়া আছে, দেখবা একটু পরে দেওয়া আছে, এটা ডিটেলস আলোচনা করা আছে। ঘয়ের জন্য সিডিও সনদ খুবই 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 ইম্পর্টেন্ট।
এই সিডিও সনদ নারীর প্রতি যে সকল বৈষম্য হয় সেই সকল বৈষম্য দূরীকরণে কাজ করেছে, দেখো করছে এবং করে যাচ্ছে। ওকে, দ্বিতীয় নারী সম্মেলন হয়, এগুলো স্টার মার্ক দিয়ে রাখতে হবে, স্টার মার্ক, ডেনমার্কে হয়। আর তৃতীয় নারী সম্মেলন যেটা হয় সেটা হয় নাইরোবিতে। আর চতুর্থ নারী সম্মেলন যেটা হয় সেটার মেইন থিম হচ্ছে নারীর চোখে বিশ্ব দেখুন। দেখো লাইনটা আমি খুবই ইম্পর্টেন্ট আকারে দাগিয়ে দিয়েছি, যেটা হয়েছে বেইজিং এ। ওকে, এই যে আপু স্টার মার্ক দিলাম, এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে দ্বিতীয় নারী সম্মেলন এরপর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে হয়। তারপরে চতুর্থ নারী সম্মেলন যেটা সেটা হয় বেইজিং এ। কোথায় হয়? বেইজিং এ। তৃতীয় নারী সম্মেলন যেটা হয় সেটা হচ্ছে নাইরোবিতে। কোথায় হয়? নাইরোবিতে হয়। আর নারীর চোখে বিশ্ব দেখুন, এই স্লোগানটা হচ্ছে নারীর চোখে বিশ্ব দেখুন, এই স্লোগানটা হচ্ছে 1995 সালে দেওয়া হয়, যেটা চতুর্থ নারী সম্মেলনের স্লোগান, নারীর চোখে বিশ্ব দেখুন। শেষ, এখানে আর কিছু পড়বো না, আর কিছু পড়ার দরকার নেই। তোমরা যে বলো আপু এতগুলো সাল লাগবে, এতগুলো সাল লাগবে না, এই যে কয়টা নারী সম্মেলন হয়, এই কয়টা নারী সম্মেলন তুমি যদি একটু ভালো করে পড়ো, প্লাস 1979 সালটা পড়ো, তোমার এখান থেকে এমসিকিউ কমন চলে আসবে। আর যারা একেবারে অনেক ডিপ পড়তে চায়, স্কুলের প্রি টেস্ট, মডেল টেস্ট সবকিছু এমসিকিউতে কমন আনতে চাও, তাদের জন্য বাকি যেগুলো দাগাই দিছি ওগুলো পড়লেই হবে। ঠিক আছে? ওকে, সিডিও সনদ। সিডিও সনদটা একটু কষ্ট করে ফুল নেমটা, অ্যাব্রিভিয়েশনটা একটু পড়ে নিতে হবে। কনভেনশন অন দা, দেখো, এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। নারীর প্রতি যত রকমের বৈষম্য আছে, অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন, সবগুলোকে আমাকে কি করতে হবে? এলিমিনেট করতে হবে। আর সেই জন্য কাজ করতেছে কে? সিডিও সনদ, যেটা জাতিসংঘের আন্ডারে কাজ করছে। এটা বলেছিলাম 1979 সালে হয়, আর ডিসেম্বর মাসে হয়। বর্তমানে এটাতে 120টা দেশ থাকলেও 1981 সালে 132টা দেশ থাকলেও বর্তমানে 1981 সালে 20টা দেশ নিয়ে এটা যাত্রা শুরু করে। আর দেখো বর্তমানে 132টি দেশ এটাতে সমর্থন করছে, বাংলাদেশও এটাকে সমর্থন করছে। আর নারীর প্রতি বৈষম্য দূরীকরণের জন্য এটা কাজ করে যাচ্ছে। আর নারীদের প্রতি যত রকমের বৈষম্য আছে, কি কি ধরনের বৈষম্য আছে, সেই সকল বৈষম্য এটাকে আগে ফাইন্ড আউট করে। এটার জন্য এটা কিছু ধারা রেডি করেছে। এখানে টোটাল 30টা ধারা আছে। এই সকল ধারার মধ্যে প্রথম 16টা ধারায় নারীর প্রতি ঠিক কি কি ধরনের বৈষম্য আছে, কয় প্রকারের বৈষম্য নারীর প্রতি করা যায়, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এই বৈষম্যগুলোকে কিভাবে রিমুভ করতে হবে সেটা নিয়ে বাকি 14টা ধারায় বর্ণনা করা আছে। এটা এমসিকিউর জন্য পড়ে রাখবা, এবং সিকিউতে লিখতে গেলে তো অবশ্যই লিখবা। প্লাস তোমরা জানো না যে আমাদের 1999 সালের 17ই নভেম্বর কি দিবস বলো তো? আমি জানি তোমরা জানো, কে আনসার করতে পারবা তাড়াতাড়ি? আমি একটু তাকাই আছি, দেখি কমেন্টের দিকে, কে আনসার করতে পারবা 1999 সালের 30শে নভেম্বর কি দিবস? বলো। 1999 সালের 17ই নভেম্বর। কেউ পারছো না? কেউ না পারলে কিন্তু আমি আনসার বলবো না, আগে পারতে হবে। 1999 সালের 17ই নভেম্বর বাংলাদেশ কোন একটা ব্যাপারে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, দেখি কে পারবা। বাংলাদেশ নারী দিবস, তো এটা তো হয়েছে 25শে নভেম্বরকে নারী দিবস বলে ঘোষণা করা হয়েছে, এটা তো পরবর্তীতে এসেছে, কিন্তু আমি সেটা জিজ্ঞেস করছি না। আমি জিজ্ঞেস করছি 1999 সালের 17ই নভেম্বর, 17ই নভেম্বর আরো একটা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ইমরান হোসেন বিপ্লব মাতৃভাষা দিবস। ফার্স্ট হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস তো এখানেই আছে, আমি তো এটাই বলি নাই। বিপ্লব ইমরান হাসান মেবি বলেছিলাম, ইমরান হাসান মনে হয়, ইমরান হোসেন বিপ্লব, হ্যাঁ ওটাই হচ্ছে রাইট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদেরকে আমরা যে শহীদ দিবস হিসাবে যেটাকে পালন করতাম সেটা কিন্তু এই তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে।
ওকে, দেখো আর নারী দিবস কবে? নারী দিবস হচ্ছে 8ই মার্চ, বিশ্ব নারী দিবস। 8ই মার্চ কবে? বিশ্ব নারী দিবস। 21শে ফেব্রুয়ারিতে আমরা কি পালন করি? শহীদ দিবস হিসেবে পালন করে আসতাম, কিন্তু 1999 সালে 17ই নভেম্বর ঘোষণা করা হয় 2000 সাল থেকে যে শহীদ দিবস হবে সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে। আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, লাস্ট যেটা আমি এতক্ষণ যেটা পড়ালাম, এটা হয় গতে অথবা ঘতে আসতে পারে, হয় গতে অথবা ঘতে আসতে পারে। কখন গতে আসবে, কখন ঘতে আসবে, তাই তো? কখন গতে আসবে, কখন ঘতে আসবে, এটা একটা কোশ্চেন। সেই কোশ্চেনটার আনসার হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা যদি গতে আসে তাহলে নারী দিবস আসবে ঘতে, আর শান্তিরক্ষা বাহিনীর মিশনটা যদি ঘতে আসে তাহলে নারী দিবস আসে গতে। এই হচ্ছে মূল কথা। তার মানে শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা আর নারী দিবস মানে নারীর প্রতি বৈষম্য নিয়ে যে সনদ আছে সেটা একজন আরেকজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। কিভাবে জড়িত আছে? অনেকটাই ওতপ্রোতভাবে জড়িত আছে, মুদ্রার এপিঠ আর ওপিঠ। চলো দেখি, জাতিসংঘে বিভিন্ন দেশের সৈন্য পাঠানো নিয়ে অনেক ঝামেলায় পড়ছিল। যে ধরো যুক্তরাষ্ট্র থেকে সৈন্য যাবে অন্য একটা দেশে, তখন অন্যান্য দেশ বলতেছে না, যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য আমি নিব না, কারণ যুক্তরাষ্ট্র একটা মানে এমন একটা দেশ ছিল, এখনো আছে যদি এখন একটু নীরব ভূমিকা পালন করছে, যদি সে কোনো দেশকে সাহায্য করে, সে যদি কোনো দেশকে সাহায্য করে ভবিষ্যতে সে ওই দেশকে ক্যাপচার করে ফেলে, নিজের শাসনে নিয়ে আসে। এই হচ্ছে যুক্তরাষ্ট্রের মোটিভ ছিল। কোনো একটা টাইমে সে আফগানিস্তানকে সাহায্য করেছে, তালেবানকে, পরবর্তীতে সে আফগানিস্তানে নিয়ন্ত্রণ আনা শুরু করেছে, কন্ট্রোল আনা শুরু করেছে। তারপরে এরকম কোরিয়া থেকে শুরু করে আর বিভিন্ন জায়গায় সে প্রথমে সৈন্য পাঠায়, তারপরে সে ওই দেশটাকে দখল করা শুরু করে। তো এই জন্য বিভিন্ন দেশ জাতিসংঘের বিভিন্ন যে স্থায়ী রাষ্ট্রগুলো ছিল তাদের কাছ থেকে সৈন্য নিতে অনেকটাই বেশি ভয়ে ছিল, আতঙ্কে ছিল। তখন বাংলাদেশ সবার জন্য একটা ব্লেসিং হয়ে দাঁড়ায়, কারণ বাংলাদেশ তো একটা নরম সরম দেশ। বাংলাদেশ নরম সরম বললে হবে না, আসলে বাংলাদেশ এখন একটা দৃঢ়, একটা প্রতিজ্ঞ একটা দেশ। তো বাংলাদেশ কি করতো, বিভিন্ন দেশে এখন সৈন্য পাঠানো শুরু করেছে, জাতিসংঘের মিশনে সৈন্য হিসেবে যাচ্ছে, এবং প্রত্যেকটা দেশ সাদরে বাংলাদেশকে গ্রহণ করছে। এবং বাংলাদেশ থেকে পাঠানো সৈন্যরা কিন্তু বিভিন্ন দেশের নাম উজ্জ্বল করে আসছে, বিভিন্নভাবে অনেকে শহীদ হচ্ছে, অনেকে জীবনের প্রাণপণ জীবনের বাজি নিয়ে কাজ করে যাচ্ছেন। এইভাবে কিন্তু বিভিন্ন দেশে বাংলাদেশের যে সুনামটা আছে সেই সুনামটা কিন্তু ছড়িয়ে পড়েছে। আর তার প্রতিক্রিয়া হিসেবে কিন্তু বাংলাদেশ অনেক সুনাম পেয়েছে। দেখো 1988 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 11,000-এরও বেশি, এখন আরো বেশি, এই যে বইটা যখন ছাপানো হয় তখন 11,000, এরপরে তো আরো অনেকগুলো সাল চলে গেছে, 11,000-এরও বেশি, প্রায় মনে হয় এখন 15-14,000-এর উপরেও সৈন্য গেছে। আর এর মধ্যে প্রায় 11টি দেশে কিন্তু গিয়েছে। আর বাংলাদেশের যে সৈন্যরা তারা কিন্তু অনেক সুনাম অর্জন করে আসছে। তো তাদের এই সুনামের কিছু ফিডব্যাক হিসেবে বিভিন্ন দেশ বিভিন্নভাবে অনেক মর্যাদা দিচ্ছে। যেমন দেখো, সিয়েরা লিওনে বাংলা ভাষা পেয়েছে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা। পাশাপাশি আইভরি কোস্টে অন্যতম ব্যস্ততম সড়কের নাম রাখা হয়েছে বাংলাদেশ সড়ক। দেখতে পেয়েছো কতটুকু ব্লেসিং আকারে তারা আসছে, যে বাংলাদেশের নাম বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে ছিড়িয়ে দিচ্ছে। কেনিয়া যাচ্ছে, কোরিয়া যাচ্ছে, কুয়েত যাচ্ছে, জাপান যাচ্ছে, জার্মানি যাচ্ছে, তারপর হচ্ছে যাচ্ছে আর অনেক জায়গায় যাচ্ছে। তো এই দেখো আরেকটা লাইন আছে, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার রোল মডেল হিসাবে আর শান্তিপ্রিয় জাতি হিসাবে বাংলাদেশের একটা সুনাম কিন্তু বাংলাদেশের এই শান্তিরক্ষা বাহিনী কিন্তু নিয়ে এসেছে। ঠিক আছে, তাহলে আমাদের জন্য বিভিন্নভাবে কিন্তু কাজ করে যাচ্ছে জাতিসংঘ। আর এর মাঝখানে কিন্তু 134 জন সৈন্য কিন্তু শহীদ হয়েছেন, বিশ্ব শান্তি মিশনে কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন। আর এর মাধ্যমে কিন্তু
আমাদের চ্যাপ্টার শেষ, আমাদের চ্যাপ্টার শেষ করেছি, ঠিক আছে। তো এখন আমরা যাব এমসিকিউ আরসিকিউতে। এখন আমরা কোথায় যাব? কতক্ষণ হবে? ক্লাস তো শেষ, এখন আমরা জাস্ট সিকিউ আর এমসিকিউ সলভ করব। দেখি তোমরা তো আমার সাথে সাথে ক্লাসটা করেছো, এখন দেখি কে কতটুকু ফার্স্ট ভাবে আনসার করতে পারো। একটু সবার রেসপন্সগুলো একটু দেখব। দেখো প্রথমে দিচ্ছে, আমরা এখানে যদি দেখি, প্রথমে শ্রমিক ইউনিয়নের সদস্য হিসেবে করিমন বেগম একটি সমাবেশে যায়। সেখানে সে জানতে পারে আন্তর্জাতিক একটি সংগঠন নারী ও পুরুষের অধিকারের সমতা ভিত্তিক একটি আইন 1981 সালে কার্যকর করে। তার মানে কি? সিডিও সনদ, তাই না? কোনটা? সিডিও সনদ। সিডিও সনদ 1981 সাল থেকে কার্যকর হয়। আরো জানতে পারে বাংলাদেশের জনগণ স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উক্ত সংস্থাটির বেশ কিছু অঙ্গ সংস্থা কাজ করে যাচ্ছে। তাহলে গয়ে কি চেয়েছে? নারী ও পুরুষের সমতা রক্ষায় উদ্দীপকে উল্লিখিত আইনটির ভূমিকা ব্যাখ্যা করো। মানে সিডিও সনদ কি, কবে গঠন হয়, কতটি দেশ নিয়ে এটা যাত্রা শুরু করে, এখন কতটি দেশ আছে, এটার কতটা ধারা আছে, ধারাগুলোতে কি কি নিয়ে আলোচনা করা হচ্ছে, কি কি বৈষম্য আছে এবং বৈষম্য দূরীকরণ এটা কিভাবে কাজ করছে, সেটা জাস্ট আমরা লিখে আসবো, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি ঘয়ের কোশ্চেনে কি চাচ্ছে, উদ্দীপকে উল্লেখিত অঙ্গ সংস্থার কার্যক্রম কি বাংলাদেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে, মূল্যায়ন করো। তোমার কাছে জানতে চেয়েছে, তাহলে হ্যাঁ যদি ঘয়ের আনসার হয় আমাদের অবশ্যই 4টা প্যারাতে লিখতে হবে। প্রথম প্যারাতে মনে করব উদ্দীপকে উল্লেখিত অঙ্গ সংস্থা মানে জাতিসংঘের যে অঙ্গ সংস্থাগুলো আছে সেগুলো বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে বলে আমি মনে করি। ভূমিকা রাখছে বলে আমি মনে করি দিয়ে আমার ফার্স্ট প্যারা শেষ হবে। তারপর সেকেন্ড প্যারাতে এখানে যেহেতু বলেছে, দেখো খেয়াল করো, জাতিসংঘের বেশ কিছু অঙ্গ সংস্থা বাংলাদেশে কাজ করছে। তাহলে দেখো আমি তোমাদেরকে যদি আমি আগে স্লাইডগুলোতে একটু যাই, আমি কিন্তু সুন্দর করে তোমাদেরকে পয়েন্ট করে দিয়েছিলাম। এই যে বাংলাদেশের অনেক কিছু সংস্থা এখানে কাজ করছে, ইউএনডিপি, ইউনিসেফ, ইউনেস্কো, তারপরে ফাও, ডাব্লিউএইচও, ইউনিফেম, ইউএনএসসিআর, এই সংস্থাগুলো বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সংস্থাগুলোর ভূমিকা লিখে দিবা, এক একটা লাইন করে লিখে দিবা যেভাবে পড়ানো হয়েছে। আই হোপ তোমরা খুবই ভালো নাম্বার পাবা যদি আমি যেভাবে বলেছি ওভাবে লিখে আসতে পারো। তো তাহলে আমরা সেকেন্ড সিকিউতে চলে যাই। চলো সেকেন্ড সিকিউতে চলে যাই। এই চ্যাপ্টারের সিকিউগুলো মোস্ট কমন, দেখো সবগুলো সেম সেম, সবগুলো সেম সেম। ডি একটা আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা যেখানে বাংলাদেশ সামরিক বাহিনীতে কর্মরত জনাব কফিল উক্ত সংস্থার অধীনে 2 বছর যাবত একটি যুদ্ধবিধ্বস্ত দেশে কাজ করে আসছে। তার মানে কি? জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ, শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ, সেই শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা এখানে চাচ্ছে। এতে তিনি স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন। দেশের জন্য বর্তমানে তিনি একটি গর্বিত নাগরিক। গয়ের কোশ্চেন কি? উদ্দীপকে উল্লিখিত ডি সংস্থা গঠনের উদ্দেশ্য তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম, ওই যে ওখানে যে পয়েন্টগুলো দিয়েছিলাম, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, আন্তর্জাতিক বিরোধের মীমাংসার জন্য, মানবাধিকার সমুন্নত রাখার জন্য, অনেকগুলো পয়েন্ট দিয়েছি না। এবং এখানে তোমাকে আনসারটা কিভাবে লিখতে হবে সেই প্যাটার্নটা একবার দেখাই দেই। সেটা হচ্ছে প্রথম প্যারাটা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত ডি সংস্থাটি হচ্ছে জাতিসংঘ। ডি সংস্থাটি কি? জাতিসংঘ। জাতিসংঘ কিছু গঠনের উদ্দেশ্য চাইছে না, সুন্দর করে 1 থেকে সুন্দর করে 10-12 তুমি যে কয়টা পয়েন্ট বানাতে পারবা সে 10-12টা পয়েন্ট দিয়ে দিবা, পয়েন্ট আকার লিখবা। এই চ্যাপ্টার থেকে আনসার আসলে পয়েন্ট আকার লিখলে একটু ভালো নাম্বার পাবা। যদি জাতিসংঘ গঠনের উদ্দেশ্য আসে বা বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা আসে তাহলে তুমি পয়েন্ট করে লিখবা, মাথায় রেখো। আচ্ছা, ঘয় কি চেয়েছে? উক্ত সংস্থায় জনাব কফিলের দেশের ভূমিকা অনস্বীকার্য। তুমি কি একমত? যৌক্তিক মতামত দাও। তাহলে লিখবা উক্ত সংস্থা, মানে উক্ত সংস্থা না লিখে লিখতে পারো জাতিসংঘে কফিলের ভূমিকা অনস্বীকার্য, কারণ কফিল শান্তিরক্ষা মিশনে কাজ করছে এবং এটির সঙ্গে আমি একমত। কারণটাও একটু একটা লাইনে অ্যাড করে দিবা। এখানে বলবা কফিল শান্তিরক্ষা মিশনে কাজ করছে, কফিল
শান্তি রক্ষা মিশনে কাজ করছে, শান্তি রক্ষা মিশনে কাজ করছে। তাই জাতিসংঘে কফিলের ভূমিকা অনস্বীকার্য এবং এই ব্যাপারে আমি একমত। তোমার এই লাইনটা দেখেই টিচার অনেক বেশি খুশি হয়ে যাবে, যার ফলে তুমি পরবর্তীতে যে লেখাগুলো লিখেছো সেখানে তোমার নাম্বার বেশি পাওয়ার একটা সুযোগ কিন্তু বেড়ে যাবে। টিচারকে খুশি করতে জানতে হবে এবং তোমার লেখার মাধ্যমে টিচার খুশি হবে। তোমার লেখার প্যাটার্ন, তুমি আনসার কিভাবে প্রেজেন্ট করছো টিচারকে, তোমার খাতা দেখে যাতে টিচার মুগ্ধ হয়ে যায়, খাতা দেখে যাতে টিচার বুঝতে পারে না এই ছেলে বা এই মেয়েটা যথেষ্ট পড়াশোনা করে এসেছে, মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে তুমি শান্তি রক্ষা মিশন সম্পর্কে বাকি কথাগুলো লিখবা, দেন আনসার শেষ করবে। বললাম না গ ঘয়ের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। চলো এমসিকিউ আমার আগে কে সলভ করবা দেখি, আমার আগে তোমরা সলভ করতে হবে। লিগ অফ নেশনস গঠিত হয়েছিল কত সালে? 1920 সালে। কত সালে? 1920 সালে। কত তারিখে? 10ই জানুয়ারিতে। কত? 10ই জানুয়ারিতে হয়েছিল। কত তারিখে? 10ই জানুয়ারিতে হয়েছিল। ঠিক আছে, ওকে। প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মেক্সিকোতে। মেক্সিকোতে। বলো প্লাস বলো কত সালে? 1975 সালে হয়। কত সালে? 1975 সালে হয়। 3 নাম্বার, জাতিসংঘের অধীনে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের সৈন্য শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে? এটা বললাম কত? 11টি দেশে কাজ করছে এবং বই অনুযায়ী প্রায় 11,000। বই অনুযায়ী কত? প্রায় 11,000 সৈন্য বাইরে আছে, বাইরে গিয়ে মিশন করে এসেছে। প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে দেখেছো? যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো থেকে কিন্তু তোমরা বোর্ড কোশ্চেন, এগুলো কিন্তু সবগুলো বোর্ড কোশ্চেন দেওয়া হচ্ছে, বোর্ড কোশ্চেনে কিন্তু হুবহু কমন পেয়ে যাচ্ছ। 1975 সালে পেয়ে। তারপর দেখো জাতিসংঘ দিবস কবে? জাতিসংঘ যেই দিন থেকে কার্যকর হয় সেই দিন থেকে জাতিসংঘ দিবস হয়েছে এবং সেটা হচ্ছে 24শে অক্টোবর। সামনে আসছে, সামনে আসবে 24শে অক্টোবর। বাংলাদেশ কততম সদস্য হিসেবে জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়? 136তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় এবং সেটা হয় 1900 কত সালে? বলো। 1974 সালে। কত সালে? 1974 সালে। নারীর চোখে বিশ্ব দেখুন ঘোষণাটি কততম নারী সম্মেলনের? বারবার বলেছি এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে চতুর্থ নারী সম্মেলনে প্লাস এই নারী সম্মেলনটা সংগঠিত হয়েছিল কোথায়? বেইজিং এ। কোথায় সংগঠিত হয়েছিল? বেইজিং এ। কোথায় সংগঠিত হয়েছিল? বেইজিং এ সংগঠিত হয়েছিল। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। নেদারল্যান্ডের কোথায়? হেগ শহরে অবস্থিত এবং নিউ ইয়র্কে হচ্ছে জাতিসংঘের সচিবালয়ে অবস্থিত। জাতিসংঘের সচিবালয়। দুইটা জায়গায় আবার তোমরা ভাববা যে আপু এটা না এটা, তাহলে এখানে হচ্ছে জাতিসংঘের যে সচিবালয় আছে, সচিবালয় মানে জাতিসংঘের, আচ্ছা এটা বললো তোমরা আবার কনফিউশনে পড়ে যাবে। জাতিসংঘের সদর দপ্তর বলি, সদর দপ্তর। এখনো ছোট তো অনেক কথা একটু সাবধানে বলতে হয় তোমাদেরকে, আপু এটা বলতে আবার এটা বুঝে যাও। সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত আর আন্তর্জাতিক আদালতের কোথায় অবস্থিত? সচিবালয় হেগ শহরে। ওকে ফাইন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে? 1900 কত সালে? কত সালে? 14 না 18? বলো। 14 না 18? বলো। 14 সালে শুরু হয়, 18 সালে শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধ। 14 সালের কত তারিখে শুরু হয়? 28শে জুলাই শুরু হয়। কত সালে শুরু হয়? 28শে জুলাই শুরু হয় আর শেষ হয় মেবি 11ই নভেম্বরে শেষ হয়। 1918 সালের 11ই নভেম্বরে শেষ হয়। জাতিসংঘের কোন পরিষদকে বিতর্ক সভা বলা হয়? যে পরিষদের সব সদস্য আছে, সকল সদস্য যে পরিষদের সদস্য সেটা হচ্ছে সাধারণ পরিষদ, যেটাকে বলা হয় বিতর্ক সভা।
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতিত্ব করেন? দেখেছো, সিলেট বোর্ড 2020, ঢাকা বোর্ড 2017, সেক্ষেত্রে আসে 41তম অধিবেশনে সভাপতিত্ব করেন হুমায়ুন রশিদ চৌধুরী। কে? হুমায়ুন রশিদ চৌধুরী। এই হচ্ছে তোমার আজকের পড়া এবং আজকের স্লাইড এখানেই শেষ। তাহলে দেখো আজকের ক্লাসটা আসলে তোমাদের জন্য এসএসসি 25 এর পাওয়ার প্লে প্রোগ্রামের যে ফ্রি ক্লাস আছে, ফ্রি ক্লাসটা হচ্ছে বিজিএস, এবং এই ক্লাসগুলো তোমাদের 15 তারিখ পর্যন্ত চলতে থাকবে। এই ক্লাসগুলো আসলে ফ্রি ক্লাস বলে ভুল হবে, এই ক্লাসগুলো হচ্ছে প্রস্তুতি অথবা যাচাইমূলক ক্লাস, যেখানে তোমরা যাচাই করে নিবা আসলে পাওয়ার প্লে কি মানুষকে ঠকাচ্ছে, ক্লাস কোয়ালিটি কি অনেক বেশি লো হবে, ক্লাস কোয়ালিটি কেমন হবে, আমি কি এখানে ভর্তি হয়ে আমার টাকাগুলো কি আমি নষ্ট করব। যাতে তোমাদের মধ্যে এই রকমের কোনো কনফিউশন না থাকে, তার জন্য এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তোমরা আগে দেখে নাও, ক্লাসগুলো করো, তারপর এটা যাচাই করো, তারপরে তুমি ডিসিশন নাও আমি যে টাকাগুলো দেব, আমি যে আমার বাবা মায়ের কষ্টের টাকাগুলো দিয়ে ভর্তি হব এখানে, এটা কি আসলেই কি অর্দি হবে কিনা। কারণ এই টাকাগুলো মা বাবা তো অনেক কষ্ট করে নিয়ে আসছে, তো যে সন্তানের পিছনে যদি সেটা খরচ করছে তাহলে অবশ্যই সেটা একটা অর্দি জায়গায় খরচ করতে হবে। আর সেই অর্দি নেক্সট তুমি যাতে বুঝতে পারো যে ক্লাসগুলোর কোয়ালিটি কেমন হবে, সেই কোয়ালিটির জন্য এই ক্লাসগুলো আছে। তবে তোমাদের কাছে আমি আরো একটা কথা বলবো, যে বাবা মা কষ্ট করে টাকা ইনকাম করছে এবং এই টাকাগুলো দিয়ে তুমি এখানে ভর্তি হচ্ছ, কিন্তু তুমি যদি ক্লাস না করো বা তারপরেও যদি তোমার মধ্যে ওই সিরিয়াসনেস ভাবটা যদি না আসে লাস্টে 5-6 মাসে, তাহলে কিন্তু আসলে ভর্তি হয়ে কোনো লাভ নেই। জাস্ট একটা কোর্স কিনে ভর্তি হয়ে থাকলাম, পড়াশোনা করলাম না, পরীক্ষার আগের দিন লাইভ করে চলে যাব বা ক্লাসগুলো করে চলে যাব, এই রকম যাতে কারো ইন্টেনশন না থাকে। যদি ইন্টেনশন থেকেও থাকে, তবে আমি একটা কথা বলবো, বন্দি পাঠশালার টিচাররা যে পরিমাণ প্রেশার তোমাকে দিবে বা যে পরিমাণ তোমাকে একটা গুছিয়ে কম্প্যাক্ট ক্লাস দিবে, সেই ক্লাসের মায়ায় আসলে তুমি পড়ে যেতে বাধ্য হবা। তুমি ক্লাসের মায়ায় পড়েই তোমাকে ক্লাসগুলো করতে বাধ্য করা হবে। আই হোপ সো। তো সে পর্যন্ত ভালো থাকো, ক্লাসগুলো যাচাই করে নাও, যাচাই করে ভর্তি হও, ভালো থাকো। ইনশাআল্লাহ যারা ভর্তি হবা 15 তারিখের পরে তো আমাদের কোর্সের যে পেড ক্লাসগুলো আছে সেগুলো শুরু হয়ে যাবে, এবং সেখানে তো সবার সাথে আবার দেখা হবে, পরিচয় হবে। তবে শেষ এটুকুই বলবো যে 5-6 মাস একটু কষ্ট করো, কষ্ট করলেই তুমি কষ্টের ফল পাবা। এটা সকল ধর্মগ্রন্থেই বলা আছে, কষ্টের সাথে তার ফল তোমার জন্য নিশ্চিত হয়ে যাবে। তো তোমরা ক্লাসগুলো করো, ভালো থাকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার দেখা হবে।